নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জেলা কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডল। সিপিআইএমের জেলা সম্পাদক পুনর্নির্বাচিত হলেন গৌতম ঘোষ। কথামালার কবিতা উৎসব শান্তিনিকেতনের গীতাঞ্জলি মঞ্চে। পত্রিকা প্রকাশ, সাহিত্য সভা, সেই সঙ্গে দুস্থদের শীতবস্ত্র প্রদান খয়রাসনে। প্রিয় দুজনের ছবি এঁকে তাদের হাতে তুলে দিলেন শিল্পী তারকনাথ হাজরা। একক উদ্যোগে দুস্থদের শীতবস্ত্র বিতরণ খয়রাসনে। দীর্ঘ 2.5 বছর পর জেলা কমিটির বৈঠকে উপস্থিত হলেন অনুব্রত মণ্ডল। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য ফাইজুল হক রূপে কাজল শেখ সহ কোর কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ ব্লক ও অঞ্চলের সভাপতি প্রমুখ। এদিন অনুব্রত মণ্ডল বৈঠকে বক্তব্যও রাখলেন। এদিন তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে 14টি বিধানসভা কেন্দ্রে ব্যাপকভাবে ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পাশাপাশি যে সমস্ত বুথে ও 3টি শহরে রেজাল্ট খারাপ হয়েছে সেই নিয়েও আলোচনা হবে। এদিন তিনি আরও জানান, জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই রাজি, মন্ত্রী ছিলেন, আশিস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন, সভাধিপতি ছিলেন, সবাই ছিলেন। সবাই একে একে যা বার্তা দেওয়ার বার্তা দিয়েছে। আমাদের বার্তা একটাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি, মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম, যেসব বুথে আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস আর পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে 10 জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম, কী জন্য হারলাম, বুথগুলো তার পরিচালনা প্রতিটা ব্লকে যে বুথে হেরে আছে। এটা কবে থেকে শুরু হচ্ছে দাদা? এটা মোটামুটি 30-এর পর শুরু হবে। কি পদ্ধতিতে সেগুলো রিকভার করা হবে? এমএলএরা দেখে নেবে, এমএলএরা যেখানে এমএলএ আছে তারা দেখে নেবে, তাদের টিম থাকবে। আপনার কোনো সভা টভা? হ্যাঁ, আমার সভা আমরা বসবো, আবার আমরা যারা আছি 7 জন বসবো, প্লাস ব্লক প্রেসিডেন্ট বসবো, মেন লিডারদের ডাকবো, বসে আমরা আবার 26 জানুয়ারির পর আমরা বসবো। দাদা, শহরের বিভিন্ন শহরে যে ভোটের হার, হ্যাঁ, সেটা আমাদের 3টে শহরে হার আছে, রামপুরহাট, বোলপুর, সিউড়ি। এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। মানে দিন পর জেলা কমিটির বৈঠক, কর্মীরা কতটা উৎসাহিত? ভালোই উৎসাহিত। এখানে আগেও তো জেলা কমিটির মেম্বার মিটিং হয়েছে, আগেও তো জেলা কমিটি আমি যখন ছিলাম না তখন আপনি ফিরে আসার পরেই প্রথম। তার আগে হয়নি? তার আগে হয়েছে। দীর্ঘ 2.5 বছর পরে এই এত আপনার সেটা নয়, একই ব্যাপার। ও পার্টির যারা কর্মী আছে, যারা আমি ছিলাম না, তারা তো দলটাকে চালিয়েছে। সেই স্বতঃস্ফূর্ততা আজকে কি সেই না, আমার বক্তব্য, আমি যখন ছিলাম না তারা তো দলের হালটা ধরেছে। স্বতঃস্ফূর্ত ছিল, সবারই ছিল। দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডলকে পাওয়াতে সবাই খুব খুশি এবং তারা অঙ্গীকার করেছে যে আমরা 11টা সিট বীরভূমে, বর্ধমানে 3টে সিট, 14টা সিট জিতব। আর আমরা আমাদের যেটা সিস্টেম ছিল আজকে 167টা অঞ্চল প্রেসিডেন্ট, অল জেলা পরিষদের মেম্বার, অল পঞ্চায়েত সমিতির মেম্বার, সবাইকে ডাকা হয়েছে। 520 জনকেই ডাকা হয়েছে। দাদা, বেশ কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে, সেইগুলো কি মেটানো হচ্ছে? সব বসে বসে মিটিং হবে, চিন্তা করো না। 2 দিন, তুমি 1 মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে, জলের জল হয়ে যাবে। আগামী বিধানসভায় আপনি জিতবো। আরবারে 21টায় আমি 21টায় টিকিট দিয়েছিলাম, এবারে কটায় দেবো ঠিক নেই, তো 14টা তো জিতবই। কতখানি এই এক্সপেকটেশনটা কিভাবে করছেন? কতখানি? যেভাবে মানুষ ভোট দিয়েছে সেইভাবে এক্সপেক্ট করছি। ভোট তো দেবে মানুষ। শহরের ক্ষেত্রে দাদা আলাদা চিন্তা ভাবনা রয়েছে? করছি, ওটা আলোচনা করবো। পার্টির এটা আভ্যন্তর ব্যাপার, ওটা আমরা আলোচনা করছি 3টে পৌরসভা। এরপর আবার কবে মিটিং করছেন সেটা জানিয়ে দেবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। দ্বিতীয়বারের জন্য বীরভূম জেলা সিপিআইএমের সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হলেন গৌতম ঘোষ। গত দুদিন ধরে সিউড়ি ইনডোর স্টেডিয়ামে সিপিআইএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার 29শে ডিসেম্বর শেষ দিনে পুনরায় জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হন গৌতম ঘোষ। প্রতি 3 বছর অন্তর অন্তর এই কমিটি পাল্টায়। এদিন গৌতম ঘোষ এক সাংবাদিক সম্মেলনে জানান, এটা আমাদের পার্টির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী হয়। প্রতি 3 বছর অন্তর আমরা যা করতে চাইলাম সেটা কতটা করতে পারলাম, পারলে কেন পারলাম, না পারলে কেন পারলাম না, এই বিষয়টাই হচ্ছে এই সম্মেলনের মূল বিষয়। আর সম্মেলন সবাই এই বিষয় নিয়ে আলাপ আলোচনার পরে আমরা ঠিক করি আগের যে কমিটি ছিল সেই কমিটিটার মধ্যে কারা কারা থাকবেন আর কারা নতুন আসবেন, যারা চালিয়েছেন তারা কেউ পরিবর্তন হবে না থাকবেন, এটা ঠিক হয়। এটা 10 মিনিটের একটা কাজ, কিন্তু আসলে 2 ঘন্টা 2 দিন ধরে আমরা আমাদের যা কাজ, আমাদের সাংগঠনিক এবং আন্দোলনগত প্রশ্নে, মতাদর্শগত প্রশ্নে আমাদের যে ভাবনা চিন্তা সেগুলো আমরা দেয়া নেওয়া করি। আজকে আবার আপনি পুনরায় দায়িত্ব পেলেন, এখন দায়িত্ব পাওয়াটা আমাদের কাছে খুব তো একটা চাপের ব্যাপার, যে এতজন মানুষ, এতজন প্রতিনিধি আমাদের সমর্থন করছেন, আমাদেরকে দায়িত্ব নেওয়ার কথা বলছেন, এটা দায় অনেক বেশি। সেই দায় পালন করার 100 ভাগ চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে। পিএমটা মন থেকে তো শুধু হয় না। এটা ঠিকই বলেছেন যে আজকে তৃণমূলের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসে অনেকে আমাদের পক্ষে আসতে চাইলেও বেরোতে পারছেন না। আমরা বলছি মানুষের কাছে, এই তো আরজি করের আন্দোলনে এই ভয় মানুষ কাটিয়ে তো বেরিয়েছে। আমরা আন্দোলনের ইস্যু নিয়ে আমরা যদি মানুষের আস্থা তৈরি করতে পারি, মানুষ বেরোবে। পৃথিবীতে এমন কোনো সন্ত্রাস, এমন কোনো ভয় নেই যে ভয় থেকে মানুষ বেরোয়নি। সুতরাং এর থেকেও বেরোবে। কিভাবে আমরা মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং তাদের প্রতিদিনের যে সমস্যা, সেই সমস্যাগুলি নিয়ে লড়াই আন্দোলন করেই আমরা আগামী দিনে মানুষকে ভয়মুক্ত অবস্থায় নিয়ে এসে লড়াই আন্দোলনকে আরো জোরদার করে এই যে দুটো সরকার, কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, এই দুটো সরকারকে আমরা পরিবর্তন করব। কি পদে আজকে আমাদের একটা জেলার সম্মেলন হলো, জেলা কমিটি সম্পাদক হিসেবে আমি নির্বাচিত হয়েছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরশি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা
7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কথামালা পরিবারের উদ্যোগে গতকাল রবিবার 29শে ডিসেম্বর শান্তিনিকেতন গীতাঞ্জলি মঞ্চে অনুষ্ঠিত হলো ৫ম বর্ষের কবিতা উৎসব। শুধু কবিতার জন্য এক হিম সকালবেলায় ভুবন পেরিয়ে এসেছিলেন রাজ্যের 10টি আমন্ত্রিত দল। কথামালার 5টি শাখার বিভিন্ন ছাত্রছাত্রীদের সার্বিক উপস্থাপনা ছিল যথেষ্ট প্রশংসনীয়। এছাড়াও বিভিন্ন আমন্ত্রিত দলের অনুষ্ঠান ছিল যথেষ্ট শ্রুতি এবং দৃষ্টি নান্দনিক। অনুষ্ঠানে বিশিষ্ট কবি, শিল্পী, সাহিত্য অনুরাগী মানুষের এক মহামিলন ক্ষেত্রে উঠেছিল এদিনের শান্তিনিকেতন গীতাঞ্জলি মঞ্চ। কথামালা পরিবারের প্রধান বিশিষ্ট বাচিক শিল্পী অভিক মিত্র জানান, কথামালা একটি পরিবারের নাম আর কবিতা তার প্রেমের নাম। তিনি বলেন, এটি এবারের উৎসবের প্রথম পর্ব, বাকি দুটি পর্ব রাজ্যের বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত হবে। এদিন তিনি আরও জানান, আজকের কর্মসূচি ঠিক নয়, বিষয়টা হচ্ছে আমরা কথামালা আবৃত্তি সংস্থা এই যে আমাদের বাৎসরিক ঐক্য, সেটা সারা বছর ব্যাপী আমরা বিভিন্ন উৎসব করি, কারণ আমাদের ক্যাপশন কথামালা কবিতায় 12 মাস। এই কবিতাকে নিয়ে প্রতিদিনের রোজ নামচার মধ্যে কাজ করতে পারার এবং প্রতিদিন যাতে কাজ করা যায় কবিতাকে নিয়ে নতুন নতুনভাবে, সেই প্রচেষ্টা আমাদের। কবিতা উৎসব আমরা 3টে মঞ্চে পালন করি। তার একটা মঞ্চে বিগত বছরও হয়েছে, গীতাঞ্জলি মঞ্চে শান্তিনিকেতন। এটা আজকে 29শে ডিসেম্বর হচ্ছে। ঠিক এরপরে 11ই জানুয়ারি রবীন্দ্র ওকাকুড়া ভবন সল্টলেক সেক্টর 1-এ হবে এবং তারপর তৃতীয় পর্ব সেটি রানাঘাট নজরুল মঞ্চে 25শে ফেব্রুয়ারি হবে। আজকে প্রায় 200 অধিক ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করেছে। আমাদের মূলত রানাঘাট হচ্ছে শাখা, আর এছাড়াও আমাদের ব্যান্ডেল, মগরা, ত্রিবেণী, রানাঘাটের 2টি ক্লাস, দমদম, সোদপুর, এই ক্লাসগুলি রয়েছে। আমার নাম অভিক মিত্র। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। আজ সোমবার 30শে ডিসেম্বর বীরভূম জেলার খয়রাশোল থানার শ্রীধাম ময়নাডাল মহাপ্রভু মন্দির চত্বরে সংকীর্তন পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভার আয়োজন করা হয়। বহু বিশিষ্টজনদের উপস্থিতিতে সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুরের উদ্যোগে পত্রিকা প্রকাশ করা হয়। উপস্থিত ব্যক্তিরা আজকের দিনে সাহিত্যের গুরুত্ব সম্বন্ধে বিশদ আলোচনা করেন। সাহিত্য সভা পরবর্তীতে বেশ কিছু দুস্থদের শীতবস্ত্র প্রদান করা হয়। উপস্থিত সকলের জন্য সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়। সভায় উপস্থিত ছিলেন সংকীর্তন পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক উজ্জ্বল মিত্র ঠাকুর, গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ, বীরভূম সাহিত্য পরিষদের সভাপতি সরোজ কর্মকার, সাহিত্যলোক পত্রিকার সম্পাদক অলোক দা, অধ্যাপক ডক্টর রবীন ঘোষ সহ বহু জ্ঞানী গুণী ব্যক্তিরা ও সাহিত্যপ্রেমী মানুষেরা। এদিন গীতা ভবনের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী সত্যানন্দজি মহারাজ জানান, ময়নাডাল একটি তীর্থস্থান। বীরভূমে ময়নাডালের মহাপ্রভু ভুল করোনা দেখতে কহু, এসব খুব গান হয়। মহাপ্রভুর স্মরণে এখানে মহাপ্রভুর যে মন্দির হয়েছে, মিত্র ঠাকুর পরম্পরা তারা সেবা কার্য চালিয়ে এসছেন। ময়নাডালের কীর্তন বিখ্যাত, মনোহর শাহী কীর্তন বলা হয়। বাংলার বাহিরেও খুব খ্যাতি আছে। সেই সঙ্গে এখানকার মিত্র ঠাকুরদের মধ্যে এখন এক উজ্জ্বল সন্তান উজ্জ্বল মিত্র ঠাকুর, তিনি বীরভূম সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত, লেখালেখিও করেন।
এখান থেকে একটি সংকীর্তন পত্রিকা এই নামে একটি পত্রিকা প্রকাশ করেন। আজকে সেই পত্রিকার আবার পুনঃপ্রকাশ ছিল এই বছরের। বীরভূম এবং বর্ধমানের বেশ কিছু সাহিত্যিক কবি এখানে এসেছিলেন। ধর্ম সাহিত্য এখান থেকে যেটা পরিবেশিত হচ্ছে ভালো, খুব সুন্দর। এ ধরনের উদ্যোগ হলে যে সমস্ত আজকালকার যুবক যুবতীরা তারা অনেকে এখানের সঙ্গে আসবে এবং সাহিত্য কেবল যে একটা সীমাবদ্ধ কিছু তা নয়, সাহিত্যের মূল লক্ষ্যটাই হচ্ছে পুরো ব্যাপারটাকে মানব কল্যাণে কবিতা, গল্প, নাটক বিভিন্নভাবে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা খুব সুন্দর উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ। আমি গীতা ভবন থেকে এসেছিলাম, ওনারা আমাকে আজকের দিনে প্রধান অতিথি করেছিলেন, সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে যে এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পাশাপাশি দিন সংকীর্তন পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক উজ্জ্বল মিত্র ঠাকুর বলেন। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আমার দেওয়ার মতো কিছু নেই, আর সেই কারণেই নিজের হাতে দুবরাজপুর শহরের প্রিয় দুজনের ছবি এঁকে নতুন বছরের উপহার দিলেন চিত্রশিল্পী তারকনাথ হাজরা। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে ও দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিশু সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজের জীবন্ত ছবি এঁকে তাদেরকেই নতুন বছরের উপহার দিলেন দুবরাজপুরের চিত্রশিল্পী তারকনাথ হাজরা। স্বভাবতই এই ধরনের উপহার পেয়ে খুশি দুজনে। চিত্রশিল্পী তারকনাথ হাজরা জানান, দুবরাজপুর শহরের দুই প্রান্তের মানুষ আমার মনেরও প্রিয় মানুষ। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, এরা দুবরাজপুরের পাশে এবং দুবরাজপুরের সমস্ত মানুষের সুখ দুঃখের পাশেও সাথের সঙ্গী। সমস্ত মানুষের আপদে বিপদে এরা দৌড়ে যান। আমার তাই ইচ্ছে ছিল এই দুজন আমার খুব প্রিয় মনের মানুষ। আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য নিজের হাতে এঁকে তাদেরকে উপহার দিলাম। এদিন তিনি আরও জানান, দুবরাজপুর শহরের দুই প্রান্তের মানুষ আমার খুব প্রিয় এবং খুব মনের মানুষ। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক আশু মহারাজ এবং দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ইনারা দুবরাজপুরের পাশে এবং দুবরাজপুরের সমস্ত মানুষের সুখ দুঃখের পাশের সাথের সঙ্গী। সমস্ত মানুষের আপদে বিপদে ইনারা দৌড়ে যায়। আমার তাই ইচ্ছা ছিল, এই দুটি আমার খুব প্রিয় এবং মনের মানুষ, আমার ইচ্ছা ছিল, আমার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু আমি তাদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আমার নিজের হাতে এঁকে রামকৃষ্ণ আশ্রমের আশু মহারাজের একটা ছবি এঁকে তাকে গিফট করলাম। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের একটা ছবি এঁকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে গিফট করলাম। আমার খুব ভালো লাগছে, আমি দুই
ব্যক্তিকে, দুই মহান ব্যক্তি আমার কাছে আমার খুব প্রিয় মানুষ, তাদেরকে যে আমি নিজে হাতে ছবি এঁকে দিতে পারলাম, এটা আমার কাছে সত্যি খুব গর্বের, খুব ভালোই লাগছে আমার। আপনার নাম? তারকনাথ হাজরা। অন্যদিকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, নমস্কার। দুবরাজপুরের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী তারক কুমার হাজরা এই মুহূর্তে একটি জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে। খুব ভালো ভালো ছবি আঁকছে তারক। আমাদের যে অভিনয় মেলা হয়ে গেল 2024 সালে, সেই মেলাতে উনি একটি প্রদর্শনী করেছিলেন, চিত্র প্রদর্শনী। সেখানে প্রচুর ছবি ছিল এবং বহু মানুষ তার ছবি দেখেছেন, প্রদর্শনী দেখেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আরও অবাক লাগছে যেগুলি জীবন্ত মূর্তি, যেমন আমি স্বামী সত্য সম্বন্ধ আমার একটি মূর্তিও এঁকেছে, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান শ্রী পীযূষ পান্ডা মহাশয় ছবি এঁকেছে। অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আমি তার প্রতিভাকে সম্মান জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। তার এই প্রতিভা আরও বিকশিত হোক। আগামী দিনে শ্রী তারক হাজরা শুধু এই দুবরাজপুর বা বীরভূম জেলা নয়, এর আগেও সে একটি প্রায় 50 ফুটের বোধ হয় 55 ফুটের একটি নেতাজি সুভাষচন্দ্র বসুর চিত্র অঙ্কন করেছিল, তার সেটি প্রশংসিত হয়েছিল। এভাবে তারক এগিয়ে চলুক, আগামী দিনে আরও বড় বড় কাজ করবে এবং বড় বড় শিল্প কলা মন্দিরে তার ছবি প্রদর্শিত হবে, এই আশা রাখছি এটি আমি, এবং ঈশ্বরের কাছে তার সর্বাঙ্গীন কুশল কামনা করছি। বছরে তাকে অসংখ্য অসংখ্য বুক ভরা শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা। নতুন বছরে আগামী 25 সালে তার কাছে আরও ভালো ছবি আমরা আশা করছি, আরও ভালো ছবি দেখতে পাবো তার হাত দিয়ে, এই আশা রাখছি এবং প্রার্থনা করছি। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জানান, তারক হাজরা আমাদের দুবরাজপুর শহরেরই একজন ভালো চিত্রকর, ভালো শিল্পী। এবং আমি আমাদের যে অভেদানন্দ মেলা, সেই মেলায় যে চিত্র প্রদর্শনী করেছিল সেখানে দেখলাম আমার অর্থাৎ পৌরসভা পৌরপ্রধানের একটা ছবি ও নিজের হাতে এঁকেছে তুলি কলমে। এবং পাশাপাশি রামকৃষ্ণ আশ্রমের যে শীর্ষ সেবক সত্য শিবানন্দ মহারাজের একটা ছবি এঁকেছে। খুব ভালো লেগেছিল সেই ছবিগুলো দেখে। আজকে এই মুহূর্তে তারা পৌরসভায় এসে একটা ছবি আমাকে প্রদান করলো, খুব ভালো লাগছে। আমাদের শহরে একজন তফসিল ঘরের ছেলে, ভালো শিল্পী, ভালো কাজ করে এরও আগে অনেক ভালো ভালো ছবি এঁকেছে। আর আগামী দিনে আরও ভালো করে কাটুক, আরও বড় শিল্পী হোক, মঙ্গলময় ঈশ্বরের কাছে এই কামনা করি। খুব ভালো লাগছে তারকের এই ছবি। তারককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নতুন বছরের প্রাককালে আজ 30 তারিখে আমাকে একটা সে নিজের আঁকা ছবি, আমার ছবি উপহার দিয়েছে। খুব ভালো লাগছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। খেটে খাওয়া গরিব মানুষদের কথা ভেবে আজ সোমবার 30 ডিসেম্বর বীরভূম জেলার খয়রাসোল থানার খয়রাসোল পঞ্চায়েতের 5 নম্বর সংসদের সদস্যা তথা কীর্তনিয়া চন্দ্রাবলী পাল ওরফে রত্না পাল, স্বামী পাপাই পাল ও পরিবারের উদ্যোগে চৌধুরীপাড়া দুর্গা মন্দির চত্বরে প্রায় 80 জন দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। গরিব মানুষদের পাশে দাঁড়াতে পেরে যেমন পাল পরিবার খুশি, তেমনি দুস্থরাও শীতের মরশুমে শীতবস্ত্র পেয়ে স্বভাবতই খুশি। কীর্তনিয়া তথা খয়রাসোল গ্রাম পঞ্চায়েতের সদস্যা রত্না পাল বলেন, দাতার থেকে গ্রহিতা বড়, গ্রহিতা না থাকলে দাতার কোনো দাম নেই। গ্রহিতারা দান গ্রহণ করেন বলেই আমরা সমাজ সেবামূলক কাজ করতে পারি। শীতবস্ত্র হাতে নিয়ে দুস্থরা একগাল হাসি নিয়ে বাড়ি ফেরেন।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েতের প্রধান ভূপেন্দ্রনাথ ঘোষ, সমাজসেবী মৈত্রী সাধক সরকার সহ পাল পরিবারের সদস্যরা ও বিশিষ্ট জনেরা ও দুস্থরা। এদিন কীর্তনিয়া তথা খয়রাশোল গ্রাম পঞ্চায়েতের সদস্যা চন্দ্রাবলী পাল ওরফে রত্না পাল জানান, আমি আজকে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে বড় ভাগ্যবান তো মনে করছি, প্রথম কথা। দ্বিতীয় কথা যে আজকে সবাই যে আমার ডাকে এসেছে সেটাও আমার খুব ভাগ্যের ব্যাপার। আসলে দান দেওয়ার থেকে দান নেওয়া হচ্ছে বড়, কারণ আমি দেব ইচ্ছা করলেও হবে না, তারা যদি না আসে, এটাই সব থেকে বড় পাওনা। আমি আগামী দিনে চেষ্টা করব আরও মানুষের পাশে দাঁড়ানো এবং এভাবে যেন সবাই সমাজ সেবা করে বা মানুষের পাশে দাঁড়ায়, তাহলে মানুষ কিছু উপকৃত হবে। আমি চন্দ্রাবলী পাল, কীর্তনিয়া ওরফে 5 নম্বর সংসদের তৃণমূল নেত্রী মেম্বার। পাশাপাশি দুস্থরা বলেন, হ্যাঁ পেয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লেগেছে। কে দিলেও জানেন এগুলো? হ্যাঁ, পাপাই আর চন্দ্রাবলী পাল। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রেবা নাগ। বাড়ি কোথায়? খয়রাশোল। আপনি কম্বল পেলেন? হ্যাঁ। কেমন লাগছে কম্বল পেয়ে? ভালোই লাগছে। কে দিলেও জানেন? হ্যাঁ। কি নাম, কে দিল? পাপাই পাল, রত্না পাল। কোথাকার? খয়রাশোলের? খয়রাশোলের। তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? না, কি বলবো, ভালোই লাগলো। কি নাম আপনার? কৃষ্ণ কর্মকার। বাড়ি? খয়রাশোল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।